বিশ্বব্যাপী বেশ কয়েকটি কাপ সিরাপে নিষেধাজ্ঞা, নজর রাখবো সেদিকেই। শিশু মৃত্যুর ঘটনার জের এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে হুয়ে নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী বেশ কয়েকটি কাপ সিরাপে। আমরা এই প্রতিবেদনের দিকে নজর রাখবো, তারই সঙ্গে চিকিৎসকদের বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্য, ফার্মাসিস্টের বক্তব্য এবং বিসিডিএ তরফ থেকেই বা কি বলা হচ্ছে সমস্ত কিছুই তুলে ধরবো। কিন্তু প্রথমেই প্রতিবেদন। কাফ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ, রাজস্থানে একের পর এক শিশু মৃত্যু। কোল্ড রিফ, রিলাইফ, রেসপি ফ্রেশ টিয়ার কাফ সিরাপ ব্যবহারে বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। জানানো হয়েছে এই সমস্ত কাফ সিরাপে থাকা ডাইথিলাইন গ্লাইকোল মানুষের শরীরে প্রবেশ করলে মৃত্যু হতে পারে। বিশেষত শিশুদের ক্ষেত্রে তা আরও ভয়াবহ হতে পারে। উপসর্গ দেখা দিতে পারে তলপেটে ব্যথা, বমি ভাব, ডায়রিয়া, মূত্র সমস্যা, মাথার যন্ত্রণা, কিডনি ক্ষতিগ্রস্ত পর্যন্ত হতে পারে। এজন্য মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ধরনের কাফ সিরাপ খেয়ে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা লক্ষণগুলো দেখা দেয়, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি এই কাফ সিরাপগুলোর যোগান বন্ধ করতে হবে, সর্বোচ্চ পর্যায়ে নজরদারি চালাতে হবে। এরপরেও এই ধরনের কাফ সিরাপ খেয়ে যদি কোনো দেশে কেউ অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সে দেশের ড্রাগ নিয়ামক সংস্থাকে জানাতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুর এমন নির্দেশিকার পরই মুখ খুলেছেন চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায়ের প্রশ্ন, অন্য দেশে কাফ সিরাপে মৃত্যুর পরও কিভাবে আমাদের দেশের বাজারে এই ওষুধ? এর আগেও ডাইথাইলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলের জন্য শিশু মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। উজবেকিস্তানে হয়েছে, গাম্বিয়ায় হয়েছে। তারপরেও এই ওষুধ বাজারে কি করে আসছে আমি জানি না। জুডিশিয়ালি কাফ সিরাপকে ইউজ করা উচিত, ওভার দ্য কাউন্টার কাফ সিরাপ কেনা উচিত নয়। হঠাৎ একটা ডাক্তারবাবু ফোনে বললেন যে একটা কাফ সিরাপ বলে দিন তো ডাক্তারবাবু, সেটা না করে বাচ্চাকে দেখে যথাযথ কোনটা দরকার সেটা ইউজ করা উচিত। এবং সাথে সাথে কাশি যেটা কারণে হচ্ছে সেই কাশিটার কারণটা ট্রিটমেন্ট অতি অবশ্যই করতে হবে। আর চিকিৎসক অরিন্দম বিশ্বাসের মতে এই তিনটির থেকেও অনেক বেশি ক্ষতিকারক কাফ সিরাপ আছে। এ ব্যাপারে জনচেতনা তৈরিতে প্রচার করা দরকার। তো এইটা একটা ভালো সিদ্ধান্ত যে তিনটে প্রস্তুতকারকের সম্বন্ধে বলেছে, কিন্তু তিনটে নয়, অনেক বেশি আছে। সুতরাং আরো কাজটা এগোতে হবে, কাজটা কিন্তু ত্বরান্বিত করতে হবে। কারণ মানুষ কাফ সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, এটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না। তো চিকিৎসক হিসেবে বলবো কাজটা এগিয়ে নিয়ে যেতে এবং কফ সিরাপের ব্যাপারে মানুষকে অবগত করতে, সাধারণ মানুষকে, সেটা হোর্ডিং হোক, বিভিন্ন জায়গায় বিলবোর্ডে হোক, কফ সিরাপের ব্যাপারে মানুষকে অবগত করতে যে এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কথায় কাশি হলো আর আমি একটা কফ সিরাপ খেয়ে নিলাম, সেটা যেন না হয়। সর্দি সারাতে কাফ সিরাপ ভয় ধরাচ্ছে জনমানসে। কাফ সিরাপ ব্যবহারে জনচেতনা কতদিনে গড়ে তোলা হয় সেটাই এখন দেখার। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আর এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো। এই মুহূর্তে এসএসকে হাসপাতালে রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, ইতিমধ্যেই জানানো হয়েছে হুয়ের তরফ থেকে 3টি কাপ সিরাপ নিষিদ্ধ বিশ্বব্যাপী। এই বিষয়ে জানার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া, ওষুধ বিক্রেতাদের বক্তব্য এবং চিকিৎসকদের বক্তব্য ঠিক কি উঠে আসছে? দেখো, এর আগে দেখা গিয়েছিল, অর্থাৎ এই মাসের প্রথম দিকে দেখা গিয়েছিল মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশু মৃত্যুর ঘটনা। অভিযোগ করা হচ্ছিল কাফ সিরাপ, কোল্ড ড্রিফ খেয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু এবং তারপর মৃত্যু হয়। এবং সেই কাফ সিরাপগুলিতে যে যৌগ পাওয়া যায় মূলত ডাইইথাইল গ্লাইকল এবং ইথাইল গ্লাইকল, এবং যেই দুই যৌগের কারণে কিডনি বিকল হয়ে যাওয়া থেকে শুরু করে শারীরিক একাধিক সমস্যা দেখা দেয় শিশুদের মধ্যে এবং শিশুদেরকে আইসিইউতে ভর্তি করাতে হয়। তারপরেই কিন্তু এই লিকুইড কাফ সিরাপ এবং লিকুইড যেই মেডিসিনগুলি রয়েছে তা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা এবং নির্দেশিকা জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর পরবর্তীকালে দেখা গেল WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে রিলাইফ, কোল্ড রিফ এবং রেসপি ফ্রেশ টিয়ার এই 3 কাপ সিরাপ ব্যবহারের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এই কাপ সিরাপ কোনো দেশে ব্যবহার করা যাবে না এবং যেই সকল দেশে এই কাপ সিরাপগুলি এখনও রয়েছে সেখান থেকে বাজার থেকে তুলে নিতে হবে এবং এই কাপ সিরাপগুলি সাপ্লাইয়ের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ এই কাপ সিরাপ যাতে সাপ্লাই না হয় সেক্ষেত্রে কড়া নজরদারি চালাতে হবে। WHOর কড়া নির্দেশিকা। পাশাপাশি WHOর তরফ থেকে বলা হয়েছে যে সকল রোগীরা এই ওষুধ অলরেডি খেয়ে ফেলেছেন
সেক্ষেত্রে কোনো রকম যদি তাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তারা সঙ্গে সঙ্গে সেই দেশের চিকিৎসকের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করুন। এবং আরও বলা হয়েছে সেই দেশের চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিজ নিজ দেশে যেই ড্রাগ নিরাময় সংস্থা রয়েছে সেই সংস্থাকে এই বিষয়ে অভিযোগ জানানোর ক্ষেত্রে। পাশাপাশি এই যে 3টি ওষুধের সংস্থা, এই 3টি ওষুধের সংস্থার কোনো কাপ সিরাপ যাতে ব্যবহার করা না হয় তার নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি যারা শিশুরা রয়েছে, শিশুদের যারা অভিভাবকরা রয়েছেন তারা যথেষ্ট আতঙ্কিত রয়েছেন, কারণ তারা বলছেন এই ঘটনার পর কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কাপ সিরাপ শিশুদেরকে দেওয়ার ক্ষেত্রে তারা আতঙ্কে ভুগছেন এবং তারা মূলত যে আয়ুর্বেদিক ওষুধ অর্থাৎ যে ভেষজ শোনা যাচ্ছে। ধন্যবাদ রেশমি। কথা বললাম আমাদের প্রতিনিধি রেশমি দাসের সঙ্গে। রেশমির কাছ থেকে আমরা ইতিমধ্যে অনেকগুলো তথ্য জানতে পারলাম, এ নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে কথা বলবো। ডক্টর অরিন্দম বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ডক্টর বিশ্বাস, ইতিমধ্যেই 3টি ওষুধকে বিশ্বব্যাপী ব্যান্ড অর্থাৎ নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করা হলো, কিন্তু এই ব্যবস্থা আগে নিলে এতগুলো প্রাণ চলে যাওয়া, এটা তো মানুষকে দেখতে হতো না। 2019 সাল থেকে এই ঘটনাটা জম্মুতে ঘটেছে, জম্মু কাশ্মীরে। তারপরে 2022-এ গাম্বিয়া, উজবেকিস্তানে ইন্ডিয়ার প্রোডাক্ট, তাতে কফ সিরাপে মৃত্যু হয়েছে। ঘটনাচক্রে এই ঘটনাটা চলছে, এটা কিন্তু ঘটনাটা থামেনি। তবে ধন্যবাদ জানাবো আপনাদের সিএনকে, যে সিএন এই নিয়ে একটা আলোচনা করছে এবং খবরটা বিভিন্ন জায়গায় প্রচার করছে, মানুষকে কিন্তু অবগত করছে কফ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে। তো একই সাথে আজকে যে কথায় আসছিলাম, যে এই সময় যে 3টে কোম্পানি বলেছে, খালি 3টে কোম্পানির বিষয় হলে হবে না। ডাইইথিলিন গ্লাইকল, যেটা বললেন রেশমি, ডাইইথিলিন গ্লাইকল হচ্ছে পেইন্টে ব্যবহার করি আমরা, রঙে বা ব্রেকে ব্যবহার করা হয়। সেই জিনিসটা চলে যাচ্ছে ওষুধে এবং পরিমাণটা অনেক বেশি। যখনই সেটাকে আমরা নিচ্ছি, সেবন করছি, তখনই কিন্তু এই কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যে বিপজ্জনক কেমিক্যালগুলো রয়েছে সেটা কফ সিরাপে এই 3টে কোম্পানির কথা উল্লেখ করছে। তো আমার ভয়টা হচ্ছে 3টে কোম্পানি বলে নয়, এটা বহু কোম্পানি ম্যানুফ্যাকচার করছে। এবার থেকে কিন্তু ভীষণভাবে যদি সরকার কে ফোকাসড হতে হবে, ভিজিলেন্ট হতে হবে, তা না হলে কিন্তু একটু যদি আলগা দেওয়া হয়, এখানে বিভিন্ন রকম করাপশন হয়। এই করাপশনে এই ওষুধগুলো আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। এই 3টে নাম শুধু, এই 3টে নাম না, হয়তো এখানে 300টা আছে যারা এই কফ সিরাপ ম্যানুফ্যাকচারটা করছে, কিন্তু এই ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে যে অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর বিশ্বাস, একটুখানি আটকাচ্ছি, ঠিক এই জায়গাটাই আপনার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যে কেন আগে করা হলো না। এ নিয়ে আমরা কথা বলেছিলাম পৃথ্বী বোসের সঙ্গে, সেক্রেটারি BCDA, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো। ইনস্ট্রাকশন আসার সঙ্গে সঙ্গে আমরা ইন হাউস আমার 40,000 মেম্বারকে আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা ইন হাউস সার্কুলেট করেছি যে এই প্রোডাক্ট যেন কেউ কেনা বেচা না করে এবং এই স্টকশিপ কোম্পানি যেন কেউ না রাখে। কিন্তু আমরা সেই সার্কুলার পাঠাবার পর যে ইনফরমেশন পেয়েছি যে আমার কোনো মেম্বার পশ্চিমবঙ্গে এই পার্টিকুলার প্রোডাক্টটাকে নিয়ে আমাদের কেউ ডিল করেনি, আমাদের বাংলায় ঢোকেনি। এই ইনফরমেশনটা আমরা পশ্চিমবঙ্গ ভেষজ দপ্তরকে জানিয়েছি। ডক্টর বিশ্বাস, আপনি শুনলেন BCDA তরফ থেকে আশ্বস্ত করা হচ্ছে কোথাও কোনোভাবে এই জিনিস পাওয়া যাবে না। এটা যেমন একটা সচেতনতার জায়গা, আগে থাকতে ব্যবস্থা করা হয়েছে। একেবারে আন্তর্জাতিক ক্ষেত্র শুধু নয়, ভারতীয়দের জায়গা থেকেও আরও বেশি নিয়ন্ত্রণ, আরও বেশি আগে থাকতে বিষয়টা আটকে দেওয়ার চেষ্টা করা হলে কি ভালো হতো না? দেখুন, এটা চেষ্টা করা তো সবকিছু ভালো হতো, নয়তো প্রত্যেকদিন আপনারা অনেকবার খবরে এনেছেন যে বিভিন্ন ওষুধ, নিম্নমানের ওষুধ প্রমাণিত হচ্ছে, নয়তো জালি প্রমাণিত হচ্ছে। তো ঘটনাচক্রে হচ্ছে, এটা তো ঘটছে ভারতবর্ষে এবং এটা তো একটা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। জালি ওষুধ তৈরি করা বা নিম্নমানের ওষুধ তৈরি করা করছে, কারণ আমাদের নিজেদের সরকারের তরফ থেকে কিন্তু কেন্দ্র হোক রাজ্য হোক একটা সময় কিন্তু খামতি আছে। ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940-এর কে ভিত্তি করে আমরা এগিয়েছিলাম, যার কোনো রকম মানে এতটাই আলগা
যে কেউ দোষ করে কিন্তু সহজে কোনো সাহায্য পেয়ে বেরিয়ে যাবে, কিন্তু 2008-এ কিছু পরিবর্তন আসে। তার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে অলিতে গলিতে যে তৈরি হচ্ছে মানে বিভিন্ন কোম্পানির ওষুধ, সেইটা যদি হুইসেল ব্লোয়াররা না থাকে, এই জন্য একটা কথা গভর্নমেন্ট বারবার এখন বলছে যে এই হুইসেল ব্লোয়ারদের সম্মানিত করো, কারণ হুইসেল ব্লোয়ার না থাকলে আপনি কিন্তু পারবেন না। কোন গলিতে কোন গ্রামের ভেতর কোনো একটা কোম্পানি বানিয়ে ম্যানুফ্যাকচারিং হলো, সেই ম্যানুফ্যাকচারিং এ কাউন্টারফিট মেডিকেশন তৈরি হলো, সেটা কিন্তু কি ধরাটা যদি সাধারণ মানুষ ওখানে না থাকে, স্থানীয় প্রশাসন যদি ওখানে অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু করাটা হবে না। ডক্টর বিশ্বাস আর একবার একটুখানি আটকাচ্ছি, আসবো আপনার কাছে। আপনি যে কথা বললেন, সাধারণ মানুষ যদি পুরো বিষয়ে সচেতন থাকে, আর যারা সব থেকে বেশি চিন্তায় পড়েন শিশুদের ক্ষেত্রে অর্থাৎ বাবা মা, তারা কি বলেছেন আমাদেরকে শোনাবো। যদি কিছু হয় বাচ্চা, হ্যাঁ এটা তো আতঙ্কেরই ব্যাপার না। আমরা ডক্টরের পরামর্শ, যেহেতু আমার বাচ্চা কিডনির সমস্যা, তো নেফ্রাইটিসের পেশেন্ট আছে, ওই জন্য যখনই যা কিছু হয় মানে ম্যাডামকে দেখিয়ে তারপরে। কাশির সিরাপ খুব একটা ভালো না, মানে কেমিক্যাল মিশানি থাকে, আমরা বন্ধ করে দিয়েছি, আমরা খাই না, এমনি আমরা অন্য রকমের খাওয়াই। চিকিৎসকের পরামর্শ, ডক্টরকে না দেখিয়ে ওষুধ খাওয়ানোটাই তো ভুল। যে কোনো মানুষই আতঙ্কিত হবে, এইটা শুনে আমারও তো আতঙ্কিত হচ্ছে। ডক্টর বিশ্বাস, আপনি বলছিলেন সাধারণ মানুষের সচেতনতা, সাধারণ মানুষ তো সচেতন হবে, কিন্তু তারা এই বিষয়গুলো সহজে জানবেন কি করে, এটা কি সম্ভব ডক্টর বিশ্বাস? দেখুন, শুধু সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ আমি এই কারণে বলেছিলাম, যদি কোনো কোম্পানি থাকে আশেপাশে লোকজন পাড়াপড়শি, তারা যেন পুলিশকে বলে, পুলিশ ঘুমিয়ে থাকলে হবে না। কিন্তু একটা কথা হচ্ছে, বারবার যেটা দেখা গেছে, এত আলগা সবাই। আজকে আমরা যে আমাদের ড্রাগ কন্ট্রোলের যে অফিসটা, যে যারা সংস্থাটা, তাদের সাথে যদি আমেরিকার FDA তে তুলনা করেন, তাদের যদি FDA তে যদি 20-25% মানুষ ওখানে কাজ করে, আমাদের এখানে 10-12% কাজ করছে। এই জনসংখ্যায় ড্রাগ কন্ট্রোলের যে অফিসে কাজ বা একেবারে অপ্রতুলতা আছে, স্টাফের সংখ্যা কম, স্টাফ ঠিক মতো জায়গায় যেতে পারেন, তাদের গাড়ি কম। তো ঘটনাচক্রে এইরকম আলগা মনোভাব দেখালে তো কিছু করার নেই। এরকম একটা মুশকিলটা হচ্ছে, ওষুধগুলো আগে কি হতো, দামি ওষুধের জালি হয়েছে, কিন্তু এখন কম পয়সার ওষুধের জালিটা হচ্ছে। তার উপর যদি এরকম মিক্সচার দেওয়া হয়ে যায়, ডাইথাইলিন গ্লাইকল ঢোকে, ডাইথাইলিন গ্লাইকলের যে খারাপ জায়গাটা, সেটা তো আমি বললাম। তো সাধারণ মানুষ উদাসীন নয়, তারা ডাক্তারের পরামর্শ নিচ্ছে, কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে, ডাক্তারদেরও ধরার ক্ষমতা নেই যে কোন ওষুধটা জালি, কোন ওষুধের মধ্যে ডাইথাইলিন গ্লাইকল ঢুকছে বা কোন ওষুধের মধ্যে ভেজাল ঢুকছে। সেটা ডাক্তারদের পক্ষেও কিন্তু বোঝা যাচাই করা কিন্তু অসুবিধা। ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, মানুষ ওষুধ কিনছে, ওষুধের মধ্যে যদি ভেজাল থাকে, এটা কারুর কিছু করার নেই। ডক্টর বিশ্বাস, ঠিক এই জায়গাটাই আমরা বোঝার চেষ্টা করেছিলাম। NRS এর ফার্মাসিস্ট, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। সুবোধ মাঝি কি বলেছেন শোনাবো। এই যে কাপ সিরাপ যে কম্বিনেশনে তৈরি হচ্ছে ইনগ্রেডিয়েন্টস নিয়ে, সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, এবং অ্যাকচুয়ালি 5 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কাপ সিরাপ কতটা প্রয়োজন, এটা নিয়েও যথেষ্ট বিতর্ক আছে। কারণ আমেরিকান যে একাডেমি অফ পেডিয়াট্রিক্স আছে বা ফুড ড্রাগস যে ওদের FDA আছে, সেখানে বলছে যে 4 বছরের নিচে বাচ্চাদের চলে এইগুলো দরকার পড়ে না, কারণ এতে যেগুলো কম্পোজিশন থাকে, যেটা অ্যান্টিহিস্টামিনিক, তারপর ডিকনজেস্টেন্ট থাকে, কিছু অ্যানালজেসিকও থাকে, আমাদের কিছু অ্যান্টি কাফের জন্য কিছু ওষুধ মেডিসিন থাকে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের সমস্যা করে। ডক্টর বিশ্বাস, দেশের বিভিন্ন প্রান্তে একটা প্রবণতা রয়েছে, এখানেও প্রবণতা রয়েছে ওষুধের দোকানে যাওয়া এবং সেখান থেকে বলে ওষুধ নিয়ে নেওয়া। এই প্রবণতা আটকালে কি আরো বেশি পরিমাণে জিনিসটা সরল হবে বা আটকানো যাবে বলে মনে হয়? দেখুন, ঘটনাটা হচ্ছে, ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকার কথা। সেই ফার্মাসিস্ট, আপনি কোনো ওষুধের দোকান, আপনি 10টা ওষুধের দোকান ঘুরে বেড়ান, ফার্মাসিস্টের সার্টিফিকেটটা থাকে, ফার্মাসিস্ট কিন্তু থাকে না। NRS এ আছে, ওটা একটা সরকারি হাসপাতালগুলো। তো আপনি প্রাইভেট ওষুধের দোকানগুলো একবার ঘুরে বেড়ান, আমি তো বলছি সেখানে আপনি ফার্মাসিস্টকে দেখতে পারবেন না। একবার ক্যামেরা ঘুরিয়ে দিয়ে দেখান, সেখানে খালি দোকানদারকে দেখতে পাবেন। সেই দোকানদারের কাছে কেউ এসে বললো, এই একটু আমার একটা কাশির ওষুধ দাও, সে কাশির সিরাপ দিয়ে দিন। আপনি যেটা বলছেন ট্যাবলেটে, তাও সম্ভব, ট্যাবলেটে সম্ভব, মানে হচ্ছে জালি বা খারাপ ধরনের, সেটা হচ্ছে ট্যাবলেটটা খুলতেই ভেঙে গেল।
বা রংটা অন্যরকম, সেইটাতে হলে তাও কিছুটা বোঝা যায়। কফ সিরাপে তো আপনি ধরতে পারবেন না, ওটাকে খুলতে হবে, ওটাকে খেতে হবে, তারপর ওখানে তো রংটা তো বোঝা যাচ্ছে না, বা ওটা তো ভেঙে যাচ্ছে না, ওটা তো লিকুইড একটা আইটেম। তো সেই কারণে কফ সিরাপে যদি ভেজাল থাকে এটা খুব বোঝা মুশকিল, যতক্ষণ না যারা সায়েন্টিফিক ওয়েতে অ্যানালিসিসটা করা হয়। তো কটা জায়গায় রয়েছে, কিভাবে রয়েছে, সেই জায়গাটা আরো বাড়াতে হবে, তাহলেই আটকানো সম্ভব। আর ওষুধের দোকানে গেলেই কফ সিরাপ, আজকে যেরকম ওষুধের দোকান একটা ভালো কাজ মোটামুটি করছে আমি বলবো, সেটা হচ্ছে অ্যালপ্রাজোলাম বা যেখানে একটু ঘুমের ভাব আছে সেগুলো প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না, করছে, এটা অনেক ওষুধের দোকানই করছে, এটা অস্বীকার করছি না। কিন্তু কফ সিরাপের ক্ষেত্রে একই রকম যদি আইন বলবৎ হয় তাহলে কিন্তু আমরা এটাকে আটকাতে পারবো। যে ডাক্তার লিখে দেবে যে কফ সিরাপটা, ঠিক সেই কফ সিরাপটা খেতে হবে। কিন্তু ডাক্তার বা রোগীর পক্ষে বোঝার উপায় নেই যদি কোনো লিকুইড আইটেমের মধ্যে ভেজাল থাকে, যতক্ষণ না সাইন্টিফিক্যালি একটা অ্যানালিসিস হয়। ডক্টর বিশ্বাস, আমরা আসবো আপনার কাছে। আপনারই 3 সহকর্মী, 3 চিকিৎসকের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, ডক্টর জয়দেব রায়, ডক্টর মানস কুমটা এবং ডক্টর কাজল কৃষ্ণ বণিক। তারা কি বলছেন এই প্রসঙ্গ নিয়ে শোনাবো। আরও আগে সতর্কতা নেওয়া উচিত ছিল। আজকে যে ব্যানটা করা হচ্ছে, আমাদের কিছু শিশুর জীবন চলে যাওয়ার পর আমাদের টনক নড়ল। এইগুলোকে বাজারে কেন এলো? আর যেন এরকম ধরনের ঘটনা না ঘটে। এই সিরাপগুলোতে কন্টামিনেটেড সাবস্টেন্স আছে, ডিইজি ডাইথাইল গ্লাইকল বলে আছে। এর আগে আমরা দেখেছি ইথিলিন গ্লাইকলও সেম ধরনের ক্ষতি করতে পারে। এগুলো থাকলে জেনারেলি রেনাল ড্যামেজ হয়, শুধু রেনাল ড্যামেজ না, অনেক সময় এটা নিউরোলজিক্যাল ড্যামেজও করতে পারে। সুতরাং এটা একটা ক্ষতিকারক রাসায়নিক। ওষুধের মধ্যে ঢোকার, সেটার মধ্যে ভেজাল আছে কিনা, সেটা জালি কিনা, সেটার মধ্যে চকের গুঁড়ো আছে কিনা, কোনোটাই সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এবং এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, একটা ওষুধ তার গুণমান পরীক্ষায় পাস করার আগে এই ওষুধ বাজারজাত হয় কি করে, এই ওষুধ কতদিন ধরে আছে, কি তার মধ্যে ইনগ্রেডিয়েন্ট আছে, কত মানুষের শরীর খারাপ হয়েছে, কত মানুষের মৃত্যু হলো, কোনো হিসেব কোনো সরকার কি রাখে? এই যে নীতি চলছে, যে যার মতো মুড়ি মুড়কির মতো ওষুধ তৈরি করছে এবং বাজারে বিক্রি করে দিচ্ছে, এইটা কোনো দিন চলতে পারে না। দেশের ওষুধ যারা তৈরি করেন তাদের মধ্যে ঘুঘুর বাসা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত, আর সরকার নির্বিকার দিবা নিদ্রায় মগ্ন। সব মিলিয়ে ওষুধের গুণগত মান দেখার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, তারা কোনো এক অনির্দিষ্ট এবং লুকিয়ে থাকা কর্তৃপক্ষের নির্দেশে বোধহয় অনুমতি দিচ্ছেন সেই সমস্ত সংস্থাগুলিকেই যারা মুনাফা ছাড়া আর কিছু বোঝেন না। আর বলি করা হয় কিছু ডাক্তার, কিছু স্বাস্থ্যকর্মীকে। ডক্টর বিশ্বাস, আপনার কাছে আসবো। তার মানে নিয়ন্ত্রণ এবং কড়া নজর আগে থাকতে আরো বেশি পরিমাণে দরকার ছিল, তাই তো? দরকার তো অনেক কিছু ছিল, দরকার বহু জিনিস ছিল ডাক্তারির বিষয়, সেগুলো করা হয়নি। ঘুমটা ভাঙছে পরে যখন সাংবাদিক, আপনার মতো সাংবাদিক বা সিএর মতন মিডিয়া হাউস যখন এই খবরগুলো করছে, তো ঘটনাটা হচ্ছে ঘুমটা তখন কেন ডাক্তারদের ভাঙছে? আমি শুনছিলাম বিপ্লবী অনেক কথা, যে ঘটনাটা হচ্ছে ডাক্তাররা বসে আছে কেন, ডাক্তাররাই তো আক্রান্ত, মানে ইনডিরেক্টলি ডাক্তাররা আক্রান্ত, যে ডাক্তাররা প্রেসক্রিপশন লিখছে, সেই প্রেসক্রিপশন যে ওষুধটা খাচ্ছে সেটা ভেজাল। তো আমরা তো যথেষ্ট অসহায়, তো আমরা রাস্তায় নামছি না কেন? বিপ্লব দা কেন অসহায় বলছেন, মানে নিজেদের কেন অসহায় বলছেন? এই কারণেই বলছি যে রোগটা সারছে না, আমাদের প্রেসক্রিপশন সেটা ভেজাল ওষুধ খাচ্ছে আর মানুষ মারা যাচ্ছে। এর থেকে তো আর খারাপ কিছু হতে পারে না, এর থেকে কিছু বেদনার হতে পারে না। আর যা বিপ্লব যদি করতেই হয়, অন্য ইস্যু নিয়ে অনেক বিপ্লব হয়েছে, এই নিয়ে একটু বিপ্লব রাস্তায় নামুই না, আমরা সব রাস্তায় নামবো, সরকারকে বাধ্য করাবো যে এই জায়গাটা মানুষের যাতে মৃত্যু না হয় ভেজাল ইন্ডাস্ট্রি থেকে। এই ভেজাল ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে কেন কেউ জানে না, এটা হতে পারে না, টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে সব হয়ে যাচ্ছে। তো সেখানে আজকে ভেজাল ইন্ডাস্ট্রিটা বন্ধ করুক এবং শাস্তি হোক, এবং শাস্তিটা 3 দিনের মধ্যে হোক, কারণ মানুষ, এরা তো ক্রিমিনালস, মানুষকে এরা মার্ডারার, এরা মানুষকে মারছে। ওই বিপ্লবী কথা বলে লাভ নেই, অনেক বিপ্লবী কথা হয়েছে, বিপ্লব দেখেছি আমরা, কিন্তু এইটাতে সাধারণ মানুষের জন্য, শিশুদের জন্য এই বিপ্লব হোক ডাক্তারদের পক্ষ থেকে, বড় মিছিল হোক,
বড় আন্দোলন হোক, সেটা আমরা চাইছি, আমি চাইছি। খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব ডক্টর বিশ্বাস, অবশ্যই করে এই প্রস্তাবের বিষয়টা আলোচনার জায়গা আপনাদের মহলেই অবশ্যই করে নিশ্চয়ই উঠে আসবে, এই প্রত্যাশা আমরা রাখি। আসপাত্রের কাছে আমরা এই নিয়ে কথা বলেছিলাম ডক্টর প্রভাস প্রসূন গিরির সঙ্গে এবং ডক্টর তাপস প্রামাণিকের সঙ্গে। তারা কি বললেন শোনাবো। সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যারা ড্রাগ ওষুধ নিয়ামক সংস্থা, তারা একটি নির্দেশিকা জারি করেন যে বাচ্চাদের, স্পেসিফিক্যালি যাদের বয়স 4 বছরের কম, তাদের কোনো সর্দি কাশির ওষুধ দেওয়া যাবে না। তো এই নির্দেশিকাটা ঘিরে আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল যে ওই নির্দেশিকাটার মধ্যে কোনো রকম স্পষ্টতা নেই যে কি ওষুধ দেওয়া যাবে না। তো এই WHO কিন্তু 3টে বা 4টে ব্র্যান্ড নেম বলে দিয়েছেন যে এই ব্র্যান্ড নেম ইউজ করা যাবে না। সেটা করলে আমাদের কাজটা অনেকটা সুবিধা হয়ে যায়। আমরা যখনই এই ব্র্যান্ড নেম প্রেসক্রাইব করবো না যতক্ষণ না পর্যন্ত এই নির্দেশিকাটা উঠে যায়। আমাদের ভারতবর্ষে যেটা সবথেকে বড় সমস্যা, ওভার দ্য কাউন্টার মেডিকেশন। মানুষ কারো জ্বর সর্দি কাশি হলো, এবং কাশিতে সব থেকে বেশি যাচ্ছে ফার্মেসিতে, আমাকে কাশির সিরাপ দেন বলে নাই, কিন্তু এটা জানেও না যে কাশির সিরাপ কোনটা কখন লাগবে সেটা নিজেদের ডিসাইড করা যায় না। সেটা করতে গেলে একজন ফিজিশিয়ানই ডিসাইড করতে পারে। প্রপিলিন গ্লাইকল আর হচ্ছে গ্লিসারিন, সরবিটল, যে র মেটেরিয়ালসগুলো ইউজ করা হয়, সেই র মেটেরিয়ালসগুলোকে এবার চেক করতে হবে লাইসেন্স আছে কিনা। তার জন্য এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া এবং তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওরা নির্দেশিকা জারি করেছে যে যে তৈরি করছে তারা যেন এগুলো কেনার সময় কোন কোন জায়গার লাইসেন্স আছে সেটা দেখে চেক করে নেয়। ডক্টর বিশ্বাস, আপনাকে শেষ প্রশ্ন করব, এতগুলো শিশুর মৃত্যু, তারপর হুঁশ ফিরল? আমাদের এরকম আলোচনা হবে। সত্যি কথা, দেখুন, আজ CNN এর পক্ষে বা কোনো মিডিয়া হাউসের পক্ষে এক খবরে থাকতে তারা পারবে না, কার আরেকটা খবর আসবে, আপনারা তখন ব্যস্ত হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের প্রশাসক, তারা তো, তাদের তো বোঝা উচিত দেশের মানুষ মারা যাচ্ছে, দেশের শিশু মারা যাচ্ছে। আমরা একটু চিন্তা ভাবনা করি, আরো লোক বাড়াই, একটু স্বচ্ছতার সাথে কাজ করি। ঘুষ খেয়ে, টেবিলের তলায় টাকা খেয়ে আমি একটা লাইসেন্স দিয়ে দিলাম, আর ওষুধগুলো খেয়ে মানুষ মারা যাচ্ছে। আর পুলিশ প্রশাসন যদি ঘুমিয়ে থাকে যে একটা জায়গায় ফ্যাক্টরি বানিয়ে জালি ওষুধ তৈরি হচ্ছে, সেগুলো হলে আপনি আটকাবেনটা কোথায়? আপনারা খবর করতে পারবেন, মানুষকে অবগত করতে পারবেন, কিন্তু যতক্ষণ না প্রশাসন নিজে সৎ হয় তা না, ততক্ষণ এই রকম ঘটনা কিন্তু আজকে হয়েছে, মানুষের মেমোরি এমনি কম থাকে, আবার কিছুদিন পরেই ঘটনা ঘটবে। কারণ নিম্নমানের ওষুধ কি করে আসে? আসার তো কথা না, কোনো দেশে আসছে না। প্রায় এতদিন পরে, স্বাধীনতা পাওয়ার পরও ভারতবর্ষে জালি ওষুধ আর ভেজাল ওষুধ তৈরি হচ্ছে। তো টেবিলের তলায় কত খেয়ে কত ব্রাইবেরি হচ্ছে সেগুলো তো দেখতে হবে। তার জন্য তো সৎ হতে হবে। আমি আমার দেশের মানুষকে কেন মারবো? কেন শিশুরা মারা যাবে? কেন বয়স্করা মারা যাবে কাপ সিরাপকে আর ভেজাল ওষুধকে? এইটা আবার একটা প্রশ্ন একজন ডাক্তার হয়ে নয়, একজন নাগরিক হয়ে। ধন্যবাদ ডক্টর বিশ্বাস, অনেকগুলো বিষয় আপনি আলোকপাত করলেন, কিন্তু তারই সঙ্গে যে প্রসঙ্গটা আপনি তুললেন, এই ঘটনা আবার ঘটতে পারে। আমরা প্রত্যাশা রাখবো আইন, মানুষের সচেতনতা এবং সার্বিকভাবে যাতে আর কখনো না ঘটে তার জন্য।